18 বছরের এক কিশোরী মেয়েকে গণধর্ষণ করে জঙ্গলের পাশে অর্ধনগ্ন অবস্থায় ফেলে রেখে যায় একদল নরপিশাচ দর্শকেরা। টেলিভিশনে খবরটা শুনে টিভির দিকে তাকাতেই বুকটা চেত করে ওঠে। বিয়ের জন্য কেনা নীলপাড়ের তাঁতের শাড়িটা হাত থেকে পড়ে যায়। আমার চোখ দিয়ে অজরেই পানি ঝরতে লাগলো, কারণ টেলিভিশনে যে মেয়েটাকে দেখাচ্ছে সে অন্য কেউ না, আমার ভালোবাসার মানুষ, যাকে নিয়ে গর্বাধার স্বপ্ন দেখছি। সামনের শুক্রবার রেনির সাথে আমার বিয়ে। আজ সেই ভালোবাসার মানুষটিকে পুরুষ নামে কিছু পশু নষ্ট করেছে। বুক ফেটিয়ে কান্না আসছে। আমি পরের দিনই বাড়িতে ফিরি। বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এলাকার লোকদের কাছে শুনতে পাই এলাকার সকল লোকই রেনিকে বের করে দিতে চাচ্ছে। নষ্ট কোনো মেয়েকে এলাকায় কেউ জায়গা দিবে না। রেনি একটা পাপী মেয়ে। একজন দর্শী থেকে জায়গা দেওয়া মানে নিজের গ্রামের সম্মান নষ্ট করা। পুলিশ শুধু মুখে বলে যাচ্ছে, এ বিষয়ে সঠিক তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনবে। আমি গ্রামে এসে আর বাসায় যাইনি, সরাসরি রেনিতির বাসার উদ্দেশ্যে চলে যাই। রেনিতির বাসায় যেতে একটা বন পাড়ি দিতে হয়। বনটা পাড়ি দিতেই ভয়ে চুপসে যাই আমি। ভূতের মতো কিছু দৌড়ে যাচ্ছে ভূতের এই বটগাছটার দিকে। ছোটবেলা শুনেছি সেখানে নাকি রাক্ষসী থাকে। আমি অনুমান করতে পারছি একটা মেয়ের মতো দেখা যাচ্ছে। বটগাছটা আমার থেকে প্রায় 100 গজ দূরে। বটগাছের নিচে গিয়ে মেনা ভূত যাই কিছু হোক দাঁড়ালো। আমি মনে মনে স্থির করে নিলাম, দেখি, জীবনে ভূত দেখিনি, আজ দেখব। যেই বাবা সেই কাজ। লুকিয়ে লুকিয়ে গাছের কাছে যেতেই যা দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। গাছের নিচে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেটি অন্য কেউ না, আমার ভালোবাসার মানুষ। বুকটা কেঁপে উঠল যখন দেখলাম ফাঁসির দড়ি রেনি গলায় দিচ্ছে। দৌড়ে গিয়ে রিনিকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললাম, এ কী করছো তুমি? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? কে আপনি, আর আমাকে কেন মরতে দিচ্ছেন না? আমি বেঁচে থেকে কি করব? আমি তো সেদিনই মরে গেছি। যেদিন 7 জন মিলে সারা রাত আমার শরীরটা হিংস্র জানোয়ারের মতো বুক করেছি। ছেড়ে দিন আমাকে, আমি আর বাঁচতে চাই না। টাস টাস করে চর বসিয়ে বলতে লাগলাম, লজ্জা করে না মরার কথা বলতে? আমি কি মরে গেছি? আমি কাকে নিয়ে বাঁচব? আমি যে তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি তো তোমার দেহটাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমার এই পবিত্র মনটাকে। এই পাগলি, কাঁদছো কেন? চোখের পানি মুছে ফেলো। রাজ, প্লিজ, আমার মতো দর্শিতাকে ভালোবাসার কথা মুখেও নিও না। আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। তোমাকে দেওয়ার মতো আজ নেই কিছু আমার। সবাই আমাকে নষ্টা মেয়ে নাম দিয়েছে। জানো, খুব স্বপ্ন দেখছিলাম লাল বেনারসি দিয়ে সারা শরীর জড়িয়ে নেব, আলতা দিয়ে পাটা রাঙিয়ে দিব, দুহাত পরে মেহেদি সাজে তোমার বউ হয়ে যাব। কি থেকে কি হয়ে গেল। ভেবেছিলাম তোমার বুকে টাই পাবো, কিন্তু আমার টাই হবে হয়তো কোনো নিষিদ্ধ পল্লীতে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমাকে মরতে দাও। মরবে? তাহলে মরো এক দড়িতে দুজন। তুমি যে আমার জীবন, তোমাকে কেমনে মরতে দিতে পারি? এই বুকটাতে একটু কান পেতে শোনো। আমার প্রতিটা হৃদয় স্পন্দন তোমার নাম বলে। আমি তো তোমার শরীরকে নয়, মনকে ভালোবাসি। মনটা দিয়ে আমায় ভালোবাসো, আমার আর কিছুই লাগবে না। একটু বুকে আসবে? কথাটা বলার সাথে সাথেই শক্ত করে জড়িয়ে ধরেছে রিনি আমার। এই রিনি, কাঁদছো কেন? আমার বুকে আসলে কি তোমার কষ্ট হয়? আমার কথাটা শুনে রিনি আরো জোরে ফুপিয়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলতে লাগলো, তোমার বুকটা যে আমার সুখের ঠিকানা। জানো রাজ, পরশুদিন সন্ধ্যাবেলা যখন কোচিং করে বাসায় ফিরছিলাম, তোমার সৎ ভাই রাফি আর তার বন্ধুরা মিলে পুরা বাড়িতে নিয়ে যায়। তারপর হিংস্র প্রাণীর মতো তাবা দিয়ে আমার বস্ত্র খুলে নেয়। মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে? আমি বলেছিলাম, তোমরা তো জানো জন্মের পর বাবা মারা গিয়েছে এতিম করে, মাটাও আমাকে ফেলে চলে যায়। আপন বলতে কেউ নেই। তোমরা আমার ভাই হও, বোনের ইজ্জতটা ভিক্ষা দাও। আমার মতো এতিমের সম্মানটা তোমাদের কাছে ভিক্ষা চাচ্ছি। প্লিজ ভিক্ষা দাও, বোন মরে করে ছেড়ে দাও। সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো। প্লিজ যেতে দাও না ভাইয়ার আমাকে। আমাকে খুন করে ফেলো, তবু আমার সম্মানটা চিনিয়ে নিও না। জানো, সেদিন দেখেছি নরপিশাচীদের রক্তচক্ষু, হৃদয় কাঁপানো হাসি। অট্ট হাসি দিয়ে বলেছিল, সবাই যদি বোন হয়, বউ হবে কে? দুজনে আমার হাতটা চেপে ধরে। একজন বুকের উপর উঠে ওড়নাটা সরিয়ে ফেলে। আমার কাছে মনে হয় পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে।
তারা পালাক্রমে একের পর এক দর্শন করে জঙ্গলের পাশে রেখে যায়। পুলিশকে বলার পর পুলিশ কিছু করেনি। আমি হাঁটতে পারি না, আমার শরীরটা ঘায়েল করে ফেলেছি। তাই বলছি তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, আমার কোনো অভিযোগ থাকবে না। বিয়ে করবো তো, চলো। কথাটা বলে রাতেই কাজী অফিসে রিনিকে বিয়ে করে ফেলি। রিনি শুধু বিস্ময়ের দৃষ্টিতে তাকাচ্ছে আর কাঁদছে। আমি রিনির হাতটা শক্ত করে ধরলাম। মামা, কোথায় তুমি? শুনেছ, পাশের গ্রামে যে মেয়েটাকে রাফি ভাইয়া আর তার বন্ধুরা দর্শন করেছিল, রাজ যাকে ভালোবাসত, আমাদের দ্বিমতি বিয়ে করতে চেয়েছিল, সে মেয়েটাকে টিভিতে দেখিয়েছে। জানতাম এমনই কিছু হবে। সারা এলাকা টয় টয় করে ঘুরে, এমন খারাপ মেয়ের খারাপই হবে। আর রাফিকে কি দোষ দেব? এ বয়সী ছেলেরা একটু একটু এমন করবেই। কই গো রাফির মা, তোমার ছেলে কি করেছে? তা না ম্যানেজ করে আসলাম। তোমার ছেলে কি করে এসব? কি শিখাইছো ছেলেকে? কয়েকদিন সাবধানে থাকতে বইল, নইলে পরে তোমার কান্না শুনতে পারবো না। আমি দরজায় দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পেলাম বাবার মুখে একথা। হঠাৎ মা চেঁচিয়ে বলে উঠল, কি করেছে এমন? ভালো লাগছে তাই করেছে। আমাদের কি টাকা পয়সা কম আছে? ছেলে একটু ফুর্তি করেছে, সেজন্য এমন করতে হবে? আর মেয়েটা ইচ্ছা করেই এমন করেছে। খারাপ বেশ্যামে একটা, সারাদিন ঘুরে বেড়ায়। আর তোমার অকর্মা ছেলেটা নাকি নষ্টা মেয়েকে ভালোবাসে। শোনো, এই নষ্টা মেয়েকে যদি বিয়ে করে আমি আর এই বাড়িতে থাকবো না। অকর্মা ছেলেটা তার মাকে খেয়েছে, এখন আমার জীবনটা নরকে বাসিয়ে দিচ্ছে। মাটা যেমন চরিত্রহীনা ছিল, তেমন একটা চরিত্রহীনা ছেলে জন্ম দিচ্ছে। রিনির দিকে তাকিয়ে দেখি কাঁদছে। আমি কাঁপা কাঁপা হাতে দরজায় নক দিলাম। দেখতো জান্নাত, কে এসেছে? জান্নাত দরজাটা খুলেই হাতে থাকা পানির গ্লাসটা ফ্লোরে ফেলে দেয়। দেখে যাও মা, বাড়িতে পতিতাকে নিয়ে এসেছি বিয়ে করে। আমাদের মুখ দেখানোর কোনো জায়গা রাখলো না। কই গো, দেখে যাও, তোমার ছেলে দর্শিতাকে বিয়ে করে নিয়ে এসেছে। মাটা যেমন নষ্ট ছিল, ছেলেটাও ঠিক তেমনি হয়েছে। সৎমার কাছে এসব শুনে রাগের শরীর কিচকিচ করে। শুধুমাত্র বাবা নামক লোকটাকে শ্রদ্ধা করি বলে এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? একটা দর্শিতাকে বিয়ে করে নিয়ে আসার সময় একবারও ভাবলি না তুই কার সন্তান? আমার মান সম্মানকে এভাবে দুলুই মিশিয়ে দিতে একবারও ভাবলি না? তোমার ছেলে আর তার বন্ধুরা মিলে রেনিকে দর্শন করেছে, তখন কোথায় ছিল তোমার সম্মান? জানি তুমি কিছু বলতে পারবে না। দেখছো বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সে আদবটাও শিখেনি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে দিচ্ছি একটা লাইক দিয়ে দিন। চলুন গল্পতে ফিরি। তুমি শুনে নাও, কোনো দর্শিতাকে এ বাড়িতে জায়গা দিলে আমি এ বাড়িতে থাকবো না। আমি আজকেই জান্নাত আর রাফিকে নিয়ে চলে যাব। তুমি আর তোমার আদরের ছেলে থাকো। রাজ এখনই এই মেয়েটাকে তালাক দিবি। বাবা, এটা কোনোভাবেই সম্ভব না। আমি রিনিকে ভালোবাসি। তুই যদি দর্শিতাকে তালাক না দিস তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আর যদি কোনোদিন আমার বাড়িতে আসিস আমার মরা মুখ দেখবি। না বাবা, এমন কসম দিও না, তোমার মরা মুখ দেখতে পারবো না। ছোটোবেলা মাকে হারিয়ে বুঝেছি মাকে ছাড়া বেঁচে থাকা কেমন কষ্ট। প্লিজ বাবা, শুধু বলবো দোয়া কইরো আমাদের জন্য। কখনো মন চাইলে একবার ডাক দিও, কাছে চলে আসবো। হয়েছে, আর অভিনয় করতে হবে না। দর্শিতাকে ভালোবেসে বিয়ে করছে, দরদ উল্টাইয়ে পড়ছে মনে হচ্ছে। বাবার পায়ে রিনি সালাম করতে গেলে বাবা পা সরিয়ে ফেলে। আমি রিনির হাতটা শক্ত করে ধরে বাড়িটার দিকে শেষবারের মতো এক নজর তাকিয়ে রিনিকে নিয়ে বের হয়ে গেলাম। ঢাকায় গিয়ে বাসা ভাড়া নিলাম। আজ আমাদের বিয়ের 3 দিন। 3 দিন পর আজ আমাদের বাসর রাত 12টা বাজে, এখনও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আকাশটা কেমন গুড় অন্ধকারে ঢেকে যাচ্ছে। রাত 1টার দিকে বাসর করে যেতেই রিনি পা ছুঁয়ে সালাম করলো। রিনিকে বুকে জড়িয়ে নিলাম। তোমাকে একটা কথা বলবো? বলো। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। দোয়া করি সব মেয়ে যেন তোমার মতো একটা স্বামী পায়। কখনো আমায় ছেড়ে যেও না। তোমার বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি যেন, আল্লাহর কাছে এই প্রার্থনা। এই, তুমি কাঁদছো কেন? ফুলশয্যার রাতে কি কেউ কাঁদে? বুকে আসো। রিনির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কিছুক্ষণ পর দুজন অজানা এক ভালোবাসার রাজ্যে হারিয়ে গেলাম।
কয়েকদিন পর হঠাৎ খবর আসলো বাবা মারা গেছে। বাবার মৃত্যুর কথা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। রিনিকে নিয়ে গ্রামে গিয়ে বাবাকে মাটি দিতে পারিনি। সৎমা আর রাফি গ্রামের মানুষদের বলেছে দর্শিতা আর দর্শিতার স্বামীকে মাটি দিতে দেওয়া হবে না। কত অনুরোধ করেও বাবার কবরে এক মুঠো মাটি তো দূরের কথা, মুখটা পর্যন্ত দেখতে পারিনি। রিনিকে নিয়ে অশ্রুভেজা চোখে ঢাকায় ফিরে আসি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় কান্নার আওয়াজে। আমার পাশে তাকিয়ে দেখি রিনি নেই। পাশের রুমে গিয়ে দেখি রিনি নামাজ শেষ করে মোনাজাতে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, তুমি তো বাবা মা ছোটো থাকতে উঠিয়ে নিয়েছো। জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। হসপিটালে জন্ম দিয়ে মাটাও চলে গেছে বাবার মতো। বাবা মার আদর কি বুঝিনি, তবু তোমার কাছে নালিশ করিনি। তোমার কাছে হাজার শুকরিয়া, রাজের মতো একটা স্বামী আমাকে দিয়েছ। হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা আমার শ্বশুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। রিনি মুনাজাত শেষ করে পিছনে দেখে আমি কাঁদছি। এই কাঁদছো কেন? সত্যি তোমার মতো স্ত্রী পাওয়া আমার ভাগ্য। প্লিজ এভাবে বলো না। তোমার মতো স্বামী কয়জনের ভাগ্যে হয়? দিনগুলো ভালোই কাটছিল। কিছুদিন পর আমাদের ঘর আলোকিত করে একটা রাজকন্যা এলো। মনে হচ্ছিল দুনিয়াটা একটা জান্নাতের টুকরা। হঠাৎ একদিন টিভির পর্দায় একটা সংবাদ শুনে থমকে গেলাম। মায়ের হাতে দর্শক ছেলে এবং তার বন্ধুরা খুন। রিনিকে ডাক দিতে গিয়ে গলাটা কেমন ধরে এলো। টিভিতে যে 7টা লাশ দেখাচ্ছে তাদের সবাই ছিল রিনির দর্শক। তাদের মাঝে লাশ হয়ে শুয়ে আছে আমার সৎ ভাই রাফি। আর সব থেকে অবাক হলাম যখন দেখলাম তাদের সবার খুনি হচ্ছেন আমার সৎ মা, যে মা ছেলেকে দর্শক হতে প্রশ্রয় দিচ্ছে। হঠাৎ হাতে থাকা গ্লাসটা পড়ে গেল যখন শুনলাম রাফির বন্ধুরা জান্নাতকে দর্শন করে এবং জান্নাত দর্শিতার মুখ দেখাতে না পেরে গলায় দড়ি দিয়ে মারা যায়। রিনি আর আমাদের রাইসাকে নিয়ে পরের দিন গ্রামের বাড়ি চলে যাই। গ্রামে গিয়ে সব কিছু শুনে আমার চোখ দিয়ে অজরে পানি ঝরতে থাকে। যে সৎ বোনটাকে ছোটবেলা নিজের হাতে খাওয়াইছি সে বোনটা আজ কবরে। এই দর্শক সমাজ তাকে বাঁচতে দিল না। থানায় গিয়ে সৎ মায়ের কাছে দাঁড়াতেই বলল, টিনি, বৌমা আমাকে ক্ষমা করে দিস। আমি তোমাদের প্রতি অনেক অবিচার করেছি। তোমার প্রতি অবিচার করার ফল আজ আমি নিজ হাতে পেয়েছি। আমার মেয়েটাকে আমারই কুলাঙ্গার ছেলের বন্ধুরা নৃশংসভাবে দর্শন করেছে। মেয়েটা সে মুখ দেখাতে পারেনি। মরে যাওয়ার আগে একটা চিঠি লিখেছে। আমি মায়ের কোথায় পুলিশের কাছ থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম। প্রিয় রাজভাইয়া, শুরুটা কিভাবে করব বুঝতে পারছি না। আমি আজ বুঝলাম একটা মেয়ের শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্ব। আজ তা হারিয়ে বুঝতে পারছি। জানি না রিনিভাবে আমাকে ক্ষমা করবে কিনা। তোমাদের প্রতি অনেক অবিচার করেছি। তোমাকে কখনো ভাই বলে স্বীকার করিনি। আজ নিজের ভাইয়ের বন্ধুরা মিলে আমাকে দর্শন করলো। তাদের কত আকুতি মিনতি করেছি। বলেছিলাম আমি তোমাদের বন্ধুর বোন। তারা কি বলেছিল জানো? তোর ভাই কি কোনো মেয়েকে দর্শনের সময় ভাবে সে কারো বোন? ভাইয়ারে, ক্ষমা করে দিস তোর দর্শিত বোনকে। প্রত্যাবর্তন যে এভাবে জীবনে আসবে বুঝতে পারিনি। আর মাকে বলতে চাই, জানো মা, পৃথিবীতে ভাগ্যবান যদি হয় তাহলে আমাদের সৎ মা, রাজভাইয়ার মা। কারণ রাজভাইয়া সে মায়ের সন্তান, যে একটা দর্শিতা নারীকে স্ত্রীর সম্মান দেয়। আর তুমি সেই মা, যে মা নিজের ছেলেকে দর্শক হতে অনুপ্রেরণা দিয়েছ, যার জন্য আজ আমি দর্শিতা। জানো মা, দর্শকের কোনো পরিচয় নেই। তুমি যদি পারো তোমার মেয়ে হত্যার বিচার করো। তোমার নিজের ছেলের রক্ত দিও, নইলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ইতি দর্শিতা। পতিতাও বলতে পারো। তুমি তো রিনি বাবিকে পতিতা বলেছ। কথাগুলো শুনে কলিজা ফেটে যাচ্ছিল। পাশ থেকে মা রিনিকে বলল, রিনিমা, তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে আর জান্নাতকে যারা দর্শন করেছে তাদের আমি নিজ হাতে খুন করেছি। আমার কুলাঙ্গার ছেলেটার রক্তে যখন রুমটা ভেসে যাচ্ছিল তখন আমার চোখে আমার মেয়ে জান্নাতের পাশে দড়িতে ঝুলানো লাশটা বারবার ভেসে উঠেছে। প্রত্যাবর্তন এভাবে আসবে কখনো ভাবতে পারিনি। আজ আমি গর্বিত। আমার নিজের মেয়ের দর্শকের বিচার নিজ হাতে করেছি। ভালো থাকিস। রাজ, একবার মা বলে ডাকবি। বুকের ভিতর যে জ্বরটা উঠেছে তোর মতো সন্তানের ডাকে তা শান্ত করি।
নিজের অজান্তেই মা ডাকটা দিয়ে ফেললাম। চোখ দিয়ে তৃপ্তির মানে ঝরছে, আমাদের ছোট কন্যাটাও কাঁদছে। রিনির চোখেও চকচকে জল ঝরতে দেখলাম। এটা কোনো কষ্টের জল নয়, এটা আনন্দের। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।